কোকিলের কুহু কুহু বল, শালপিয়ালের বন, ষড়ঋতুর দেশ বাংলাদেশের বাংলা মায়ের সন্তানেরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। এনআরবি টেলিভিশন আয়োজিত আমাদের আজকের এই সঙ্গীত সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাই আমি তাসমিনা। সবাই কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর যারা ভালো নেই তাদেরও মন ভালো করবার দায়িত্ব নিয়েই আজকে এই অনুষ্ঠানটি সাজিয়েছি আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের আজকের এই আয়োজনে আমাদের পাশে আমরা পেয়েছি এমন একজন ব্যক্তিত্বকে যার একটি দুটি নয়, রয়েছে অনেক পরিচয়। এই নানান ক্ষেত্রের উজ্জ্বলতম একজন ব্যক্তিত্ব আমাদের মাঝে রয়েছেন জনাব ফারুক আনোয়ার। ফারুক আনোয়ার ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? অনেক ভালো, আরও বেশি আপ্লুত আমরা আমাদের মাঝে আজকে আপনার মতো একজনকে পেয়ে। ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতাদের অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। অনলাইন সিঙ্গিং অ্যাপ স্টার মেকারের একজন উজ্জ্বলতম ব্যক্তিত্ব বলবো আমরা, কারণ আপনি দীর্ঘকাল ধরে এটার সাথে যুক্ত আছেন এবং আপনার অনেক সৃজনশীল কাজ আমরা সেখানে দেখেছি। তো আপনার আজকের এই উপস্থিতি, তো আমরা জানি যে এটার অনেকগুলো পরিচিতি, অনেকগুলো পরিধি আছে। তো একদিকে আপনি জাতিসংঘের মতন একটা প্রেস্টিজিয়াস সংস্থায় 18 বছর ধরে কর্মরত আছেন। আমরা জানি যে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্ক সহ পৃথিবীর বিভিন্ন দেশে আপনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন জাতিসংঘের হয়ে। তো ফারুক ভাই, আমার প্রশ্ন হচ্ছে, একদিকে জাতিসংঘের মতো একটি প্রেস্টিজিয়াস সংস্থায় এমন একটি গুরুত্বপূর্ণ অবস্থান, অন্যদিকে সঙ্গীতের প্রতি তীব্র অনুরাগ, তো দুটোর মধ্যে কোনটি আপনাকে বেশি আনন্দ দেয়? ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমার পেশাগত দিকটি আমাকে বেশি আনন্দ দিয়ে থাকে, কারণ দীর্ঘদিন যাবৎ আমি আমার এই পেশার সাথে নিয়োজিত। তবে সঙ্গীতের প্রতি আমার অনুরাগটুকু যদি এভাবে বলি, সুন্দর একটি ড্রেসের সাথে পছন্দের একটি পারফিউম ব্যবহার করা, যা আপনাকে মনের প্রশান্তি সহ এক্সট্রা ফ্লেভার দিয়ে থাকে। খুব চমৎকারভাবে বলেছেন। তো এই যে আপনার কর্মজীবনে এত প্রাপ্তি, এতটা ব্যাপ্তি, আর এদিকে সঙ্গীতের তৃষ্ণা মেটাবার জন্য আপনি যেটাকে পারফিউমের সাথে কম্পেয়ার করলেন, মানে খুবই সুন্দর একটা উদাহরণ। তারপরও আমি বলবো যে আপনার যে সঙ্গীতের প্রতি অসামান্য প্রেম, প্রতিভা, প্রাপ্তি সব কিছু মিলিয়ে কোন পরিচয়টিতে পরিচিত হতে আপনি সবচেয়ে বেশি গর্বিত বোধ করেন, আনন্দিত বোধ করেন, আর আপনার সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গায় বা কোনটি? ধন্যবাদ। সত্যিকার অর্থে আমি আমাকে পূর্ণাঙ্গ মানুষ হিসাবে উপস্থাপন করতে পছন্দ করি, যেখানে ধর্ম প্রথমে আসতে হবে, কর্ম, পরিবার পরিজন, সামাজিক দায়িত্ববোধ, মূল্যবোধ সব কিছু থাকবে। সব কিছু নিয়েই কিন্তু আমরা একজন পূর্ণাঙ্গ মানুষ, এবং আমরা একটি থেকে আরেকটিকে কখনো আলাদা করতে পারি না, কারণ একটি বাদ দিয়ে আরেকটিকে নিয়ে জীবন চলবে না। বাংলাদেশের প্রথিতযশা অনেক কণ্ঠশিল্পী এই যাবৎ আপনার গান গেয়েছেন। এই যেমন আমরা দেখেছি আসিফ আকবর গেয়েছেন, কোনাল গেয়েছেন, মাতিম সাকিব গেয়েছেন, বাউল গুরু শফি মণ্ডল গেয়েছেন, তারপর ডিজিটাল ব্যান্ডের যে কামাল আহমেদ গেয়েছেন, এসআর খান টুটুল সহ আরও অনেকেই গেয়েছেন আপনার গান। তো আপনার লেখা একটি গানের জন্য আপনি যখন শিল্পী চয়ন করেন, তখন কোন বিষয়গুলোকে আপনি গুরুত্ব দেন? ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আমি মূলত শিল্পী নির্বাচনের ক্ষেত্রে আমি দেখি কার গলায় কোন গানটি বেশি মানাবে। ধরুন আমি একটি বাউল ঘরানার গান লিখলাম, সেটি অবশ্যই আমি কোনো ব্যান্ড শিল্পী কিংবা কোনো অন্য ধরনের কোনো শিল্পী দিয়ে আমি সেটা গাওয়াবো না। আমি লিখছি রোমান্টিক সং, বাট সেক্ষেত্রে অবশ্যই আমি বাউল ঘরানার কোনো শিল্পী নির্বাচন করব না। এটি মূলত পার্থক্যের ব্যাপার। অনেক গান আছে, আমি যেমন একটা গান আমি লেখার সময় আমি দেখি আমার গানের ধরনটি যেমনটা হলো, এই ধরনের গানটি কোন শিল্পীর গলায় ভালো আসবে, আমি সেটাই প্রায়োরিটি দিয়ে থাকি। আমরা শুনেছি যে আপনার করা আরও বেশ কিছু গান প্রায় রিলিজের পথে, তো সেই গানগুলো সম্পর্কে কোনো আগাম শুভবার্তা দিতে চান কি? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। বেশ কিছু সুন্দর গান আসছে, গানের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। যেমন গানটি আসছে, একটা গান করছেন আমাদের শ্রদ্ধা রফিকুল আলম, তারপরে ওনার মিসেস শ্রদ্ধা আবিদা সুলতানা,
এবং সবার পরিচিত মুখ আলমারা মিনু। এই 3টি গানের কাজ শেষ হয়ে গিয়েছিল। এর মধ্যে আজকেই একটা গুড নিউজ, আজকে শ্রদ্ধেয় আবিদা সুলতানের গানটি রিলিজ হয়েছে। বাহ, এটা তো ভীষণ আনন্দের খবর, এটার জন্যই আমরা অপেক্ষায় ছিলাম। গানটি সুন্দর, মিষ্টি গান। পরন্ত বিকেলে ভাবছি আনমনে, ডাকছে কে যেন সঙ্গোপনে। আপনি একজন প্রতিষ্ঠিত গীতিকার হওয়া সত্ত্বেও আরও অনেক প্রতিষ্ঠিত গীতিকার সুরকারের গান আপনি গেয়েছেন, সে বিষয়ে যদি কিছু বলেন। অবশ্যই আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এই জন্যই যে সঙ্গীত অঙ্গনে অতি পরিচিত মুখ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অনেকের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। যেমন শ্রদ্ধেয় মুন্সি ওয়াদুদ, শ্রদ্ধেয় শেখ সাদী খান, কবির বকুল, মিল্টন খন্দকার, শওকত আলী ইমন সহ আরও অনেক গুণী গুণী গীতিকার সুরকারদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। আসিফ আকবর গেয়েছেন ফিরে পাবো কি আবার, তো এই গানটি আপনি লিখেছেন, তো আপনি কি আসলে কিছু ফিরে পাবার মতো অতৃপ্তি রয়েছে, নাকি আপনার জীবন খাতার পাতাগুলো তৃপ্তি ভরেই সম্পূর্ণ হয়েছে? সুন্দর একটি কোশ্চেন করেছেন। এই গানটির পটভূমিকা সম্পূর্ণ ভিন্ন ছিল। আমি গানটি লিখেছিলাম বিমানে বসে। আমি কানাডা থেকে ছুটির শেষে আমার কর্মস্থল আফ্রিকার কঙ্গোতে যাচ্ছিলাম। এটা বাস্তবতার আলোকে গানটি লেখা। মনটা খারাপ ছিল ভীষণ, ফ্যামিলিকে রেখে চলে যাচ্ছি, তার প্রেক্ষিতে গানটা লিখেছিলাম। যেমন ছোটোবেলা থেকে আমাদের স্বপ্ন ছিল চাকরি হবে, সংসার হবে, সব কিছু হবে। একসময় সব কিছু পেয়েছিলামও, সবাই আমরা পেয়েও থাকি। আবার সেই স্বপ্নগুলো কীভাবে যেন হারিয়েও যায়। যেমন আমার ছোট ছেলে থাকে লন্ডনে, আমার থেকে দূরে। আমার বড় ছেলে, আমার স্ত্রীর কানাডা, আমি এখন চাকরিতে জয়েন করার জন্য কঙ্গো যাচ্ছি। এই আকুতি থেকে মূলত আমার এই গানটি লেখা। ভাবছি বসে আনমনে, ফিরে পাবো কি আবার, হারিয়েছি যা কিছু ভালো লাগা সব আমার। ভাবছি বসে আনমনে, ফিরে পাবো কি আবার, হারিয়েছি যা কিছু ভালো লাগা সব আমার। ছিল যা কল্পনায়, যত হাসি যত গান, পেয়েছি সবই তা, এসেছিল নব প্রাণ। ছিল যা কল্পনায়, যত হাসি যত গান, পেয়েছি সবই তা, এসেছিল নব প্রাণ। কোথা হতে কিভাবে কি যে হয়ে গেল, বৈশাখী ঝড়ের মতো বলো এলো মেলো। ও কোথা হতে কিভাবে কি যে হয়ে গেল, বৈশাখী ঝড়ের মতো হলো এলো মেলো। ছিল যা কল্পনায়, যত হাসি যত গান, পেয়েছিল সবই তা, এসেছিল নব প্রাণ। ছিল যা কল্পনায়, যত হাসি যত গান, পেয়েছিল সবই তা, এসেছিল নব প্রাণ।
আজও এই ভাঙা মন স্বপ্নে মত্ত সারাক্ষণ, যদি কভু হঠাৎ আসে মিলনেরই সন্ধিক্ষণ। ও আজও এই ভাঙা মন স্বপ্নে মত্ত সারাক্ষণ, যদি কভু হঠাৎ আসে মিলনেরই সন্ধিক্ষণ। ছিল যা কল্পনায় যত হাসি যত গান, পেয়েছিল সবই তা, এসেছিল নব প্রাণ। ছিল যা কল্পনায় যত হাসি যত গান, পেয়েছিল সবই তা, এসেছিল নব। মাতিম সাকিব গেয়েছেন আয় ফিরে আয়, গানটি লিখেছেন আপনি। তো প্রিয়াকে ফিরে পাবার, ফিরিয়ে আনবার যে আকুতি শিল্পীর কণ্ঠে আমরা পেয়েছি, তার শব্দের বুনন করেছেন আপনি। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে, প্রেম জীবন নিয়ে আপনার কি আজকে আমাদের দর্শকদের সাথে কিছু শেয়ার করবার আছে? অবশ্যই। দেখুন, এটি কোনো প্রিয়ার প্রতি প্রেম নিবেদন বা প্রেমিকাকে কেন্দ্র করে গানটি লেখা ছিল না। আমার ছোটোবেলা হাই স্কুলে আমার এক বন্ধু ছিল, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। কোনো এক সময় তাকে হারিয়ে ফেলেছি আমি। ওর বাবা স্টেশন মাস্টার ছিল, রেলওয়ে স্টেশন মাস্টার ছিল, এবং ওই বদলি চাকরির কারণে হয়তো অন্যত্র বদলি হয়ে গিয়েছিল। তখন তো এরকম মোবাইল কিংবা ইন্টারনেট ছিল না, অনেক দিন পর্যন্ত চিঠির মাধ্যমে যোগাযোগ ছিল। তারপরে আজ কোথায় আছে আমি ঠিক জানি না। হঠাৎ করে তার কথা মনে পড়ার প্রেক্ষিতে আমি গানটি লিখেছিলাম ওই বন্ধুকে নিয়ে, আয় ফিরে আমার কাছে আবার ছুটে আয়। একসাথে চলা, কত কথা বলা, একসাথে হাসি, কত অনুভূতি। একসাথে চলা, কত কথা বলা, একসাথে হাসি, কত অনুভূতি। সেই তুই আমার সুখ দুঃখ আর হাসি কান্নায়, সেই তুই আমার সুখ দুঃখ আর হাসি কান্নায়। আয় ফিরে আয়, আয় ফিরে আয়, কোথায় তুই গেলি রে, আয় ফিরে আয়। কত গল্প কথা সাথে খুনসুটি, তোর মুখে ছিল হাসি মিটি মিটি। কত গল্প কথা সাথে খুনসুটি, তোর মুখে ছিল হাসি মিটি মিটি। আজ মন ছুটে যায় স্মৃতির পাতায়, দুষ্টুমি যত ভাবনায়। আজ মন ছুটে যায় স্মৃতির পাতায়, দুষ্টুমি যত ভাবনায়। আয় ফিরে আয়, আয় ফিরে আয়, কোথায় তুই গেলি রে, আয় ফিরে আয়।
কতদিন হলো দেখি না তোকে, যতনে রেখেছি তবু আমারই বুকে। কতদিন হলো দেখি না তোকে, যতনে রেখেছি তবু আমারই বুকে। এই পিপাসিত মন তোকে শুধু চায়, অভিমান ভুলে ছুটে আয়। এই পিপাসিত মন তোকে শুধু চায়, অভিমান ভুলে ছুটে আয়। আয় ফিরে আয়, আয় ফিরে আয়, কোথায় তুই গেলি রে, আয় ফিরে আয়। আজ তুই নাই, কোথায় গেলি হায়, তোকে ছাড়া আমি যেন বড় অসহায়। আজ তুই নাই, কোথায় গেলি হায়, তোকে ছাড়া আমি যেন বড় অসহায়। পথ পানে তাই বসে আছি হায়, ফিরে পাবো এই প্রত্যাশায়। পথ পানে তাই বসে আছি হায়, ফিরে পাবো এই প্রত্যাশায়। আয় ফিরে আয়, আয় ফিরে আয়, কোথায় তুই গেলি রে, আয় ফিরে আপনার লেখায় এস.আর. খান টুটুল গেয়েছেন জীবনটা এক ধাঁধার মেলা। তো আপনার এই গানের মধ্যে ভাওতাবাজি, ধাঁধা, তারপরে প্রতারণা টাইপের অনেক কিছু, তারপরে এই যে ছলচাতুরি, হার জিতের বাস্তবতা, এই বিষয়গুলো অনেক গভীর। তো আপনি যখন এই বিষয়গুলো নিয়ে লিখেছেন, তো তখনকার প্রেক্ষাপটটি কেমন ছিল? কখনো কি হতাশার থেকে কিছু লিখেছেন, নাকি আপনার জীবনটা তো বেশ সফলতায় পরিপূর্ণ? অবশ্যই গানটি আমি লিখেছিলাম মূলত বাস্তবিক অর্থে। আপনি দেখুন চারপাশে যে সমস্ত ঘটনা ঘটছে তার সাথে আমার গানের হুবহু মিল খুঁজে পাবেন। জীবনটা এক ভাওতাবাজি, বিশ্বাস মিলাদায়, সঠিক কিছু মানুষকে ঘিরে জীবন চলছে, তাই একদমই মিল আছে। তারপর এক জায়গায় উঠে এসছে ভাই বন্ধু স্বজন যথা, নিজের জন্যেই সব, অন্যের বেলায় উদাসীনতা, এটাই বাস্তব, এটাও মিল রয়েছে। পাশাপাশি আমি লাস্ট লাইন স্ট্যান্ডায় নিয়ে এসেছিলাম, ছল চাতুরের মুখোশ পরে বহুরূপী আছে যারা, পড়বে ধরা সময় মতো পার পাবে না তারা। এই বাস্তব ভিত্তিক গানটি লিখেছিলাম সম্পূর্ণভাবেই এই বাস্তবিক অর্থে, চারপাশে যা ঘটছে তাকে কেন্দ্র করেই। জীবনটা এক ধাঁধার মেলা, চলছে খেলা অবিরত, হার জিতের এই বাস্তবতায় ভুগছে মানুষ প্রতিনিয়ত। জীবনটা এক ধাঁধার মেলা, চলছে খেলা অবিরত, হার জিতের এই বাস্তবতায় ভুগছে মানুষ প্রতিনিয়ত। সমাজটা যেন এক ভাওতাবাজি, বিশ্বাস মেরাদায়, সঠিক কিছু মানুষকে ঘিরে জীবন চলছে তাই। জীবনটা এক ধাঁধার মেলা, চলছে খেলা অবিরত, আর জিতের বাস্তবতায় ভুগছে মানুষ প্রতিনিয়ত।
নিজের জন্যে সব, অন্যের বেলা উদাসীনতা, এটাই যে বাস্তব। সমাজটা যেন এক অন্তবাদী বিশ্বাস মেরা দায়, সঠিক কিছু মানুষকে ঘিরে জীবন চলছে তাই। জীবনটা এক ধাঁধার মেলা, চলছে খেলা অবিরত, আর জিতের এই বাস্তবতায় ভুগছে মানুষ প্রতিনিয়ত। জীবনটা এক ধাঁধার মেলা, চলছে খেলা অবিরত, আর জিতের এই বাস্তবতায় ভুগছে মানুষ প্রতিনিয়ত। চল চাতুরি মুখোশ পরে বহুরূপী আছে যারা, পড়বে ধারা সময় মতো পার পাবে না তারা। চল চাতুরি মুখোশ পরে বহুরূপী আছে যারা, পড়বে ধারা সময় মতো পার পাবে না তারা। সমস্ত যেন এক ক্ষমতাবাদী বিশ্বাস মেরা দায়, সঠিক কিছু মানুষকে ঘিরে জীবন চলছে তাই। জীবনটা এক ধাঁধার মেলা, চলছে খেলা অবিরত, আর জিতের এই বাস্তবতায় ভুগছে মানুষ প্রতিনিয়ত। সমস্ত যেন এক ক্ষমতাবাদী বিশ্বাস মেরা দায়, সঠিক কিছু মানুষকে ঘিরে জীবন চলছে তাই। জীবনটা এক ধাঁধার মেলা, চলছে খেলা অবিরত, আর জিতের এই বাস্তবতায় ভুগছে মানুষ প্রতিনিয়ত। বিখ্যাত গীতিকার কবির বকুলের লেখা গানে আপনি গেয়েছেন ফিরে এসো উপমা, আবার এই গানটিরই ছায়া অবলম্বনে আপনি নিজে একটি গান রচনা করেছেন। গানটি ছিল আয় ফিরে আয়। তো এই দুটো গানের মধ্যে আমরা যে মিলটা দেখতে পাচ্ছি, এটি কি আসলেই কাকতালীয় নাকি এর পেছনে কোনো ঘটনা আছে? সত্যিকার অর্থে এটার সাথে কোনো মিল নেই, দুটো গানের সাথে কোনো মিল নেই। আর শ্রদ্ধেয় কবি বকুল যে গানটি লিখেছেন, একটি অসাধারণ গান লিখেছেন, যা সুর করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত শ্রদ্ধেয় শেখ সাদী খান গানটি সুর করেছিলেন। বাট এই গানটির সাথে অন্য যে গানটি আছে কোনো মিল নেই। ফিরে এসো উপমা হৃদয়ের মঞ্চে, তোমাকে খুঁজে চলেছি পথঘাট অলিগলি মাঠে গঞ্জে। ফিরে এসো উপমা হৃদয়ের মঞ্চে, ফিরে এসো উপমা হৃদয়ের মঞ্চে। যখন ছিলে তুমি আমার গভীর ভালোবাসাতে, উত্তাল প্রেমে তখন সুখের জোয়ারে তুমি ভাসাতে। যখন ছিলে তুমি আমার গভীর ভালোবাসাতে, উত্তাল প্রেমে তখন সুখের জোয়ারে তুমি ভাসাতে। আজ তুমি নেই
নয়ন সম্মুখেই আজ তুমি নেই, নয়ন সম্মুখেই চিৎকার করে বলি তোমাকে, ফিরে এসো উপমা হৃদয়ের মঞ্চে। হৃদয় দিয়ে ভালোবাসার এই প্রতিদান পেয়ে অন্তর জ্বালায় জ্বলছে কে আর আমার চেয়ে। হৃদয় দিয়ে ভালোবাসার এই প্রতিদান পেয়ে অন্তর জ্বালায় জ্বলছে কে আর আমার চেয়ে। কাল ছিলে তুমি তাই আজও খুঁজে যাই, কাল ছিলে তুমি তাই আজও খুঁজে যাই, আবার যদি তোমায় ফিরে পাই, ফিরে এসো উপমা হৃদয়ের মঞ্চে, ফিরে এসো উপমা হৃদয়ের মঞ্চে। তোমাকে খুঁজে চলেছি পথঘাট অলি গলি মাঠে গঞ্জে, ফিরে এসো উপমা হৃদয়ের মঞ্চে, ফিরে এসো উপমা হৃদয়ের মঞ্চে। ইফতেখার সুজার কথায় আপনি গেয়েছেন মন পিঞ্জরে রাখছি বাইন্ধা। তো এই গানটিতেও আকুতি জানানো হয় প্রেমিকাকে প্রেমকুঞ্জে ফিরে আসবার জন্য অভিমান ভুলে। তো যদি কিছু শেয়ার করতে চান, গানটি কেন আপনি চয়ন করেছেন? আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে গানটি কোন প্রেক্ষাপটে লেখা হয়েছিল আমি ঠিক বলতে পারছি না, কারণ গানটি লিখেছিল আমার একজন প্রিয় গীতিকার, খুবই ভালো লিখে, জনাব ইফতেখার সুজা, আমার আদরের বটে। ইফতেখার সুজা গানটি লেখার পর আমার সাথে যোগাযোগ করে গানটি গাওয়ার জন্য শুধু। তখন আমি বাংলাদেশে ছিলাম, সেই সুবাদে আমি রাজি হয়ে গানটির কথাগুলো দেখে তাই আমি গানটা গেয়েছিলাম। আর বাকি কিছু আমি বলতে পারছি না। মন পিঞ্জরে রাখছি বাইন্ধা দিয়া মন প্রাণ, একদিনও না দেখলে তারে পোড়ায় আমার প্রাণ। যাচ্ছে বাকি দেব সবই, যাচ্ছে বাকি দেব সবই, বাঁধব সুখের গান। প্রেম কুঞ্জে আইসো বন্ধু ভেঙে অভিমান, প্রেম কুঞ্জে আইসো বন্ধু ভেঙে অভিমান। মনের মানুষ মনের মতো বুঝতো যদি মোহন, হইতো না আর বুকের ভেতর কঠিন দংশন। মনের মানুষ মনের মতো বুঝতো যদি মোহন, হইতো না আর বুকের ভেতর কঠিন দংশন। থাকতে যদি না হই দেখা, থাকতে যদি না হই দেখা, মরলে কি হবে আপন। প্রেম কুঞ্জে আইসো বন্ধু ভেঙে অভিমান, প্রেম কুঞ্জে আইসো বন্ধু ভেঙে অভিমান।
আগে যদি জানতাম বন্ধু তোমার মনের ধরন, হইতাম না আর পরবাসী, সইতাম না যাতন। আগে যদি জানতাম বন্ধু তোমার মনের ধরন, হইতাম না আর পরবাসী, সইতাম না যাতন। আমার মনের এত ব্যথা, আমার মনের এত ব্যথা, কমতো কি তখন? প্রেম কুঞ্জে আইস বন্ধু ভেঙে অভিমান, প্রেম কুঞ্জে আইস বন্ধু ভেঙে অভিমান, প্রেম কুঞ্জে আইস বন্ধু ভেঙে অভিমান, প্রেম কুঞ্জে আইস বন্ধু ভেঙে অভিমান। আপনার লেখা প্রচণ্ড সফল এবং ব্যতিক্রমী একটি গান আমরা এবার শুনলাম। এই গানটি আমরা সম্প্রতি 2025 সালের ঈদের অনুষ্ঠানে দেখেছি। শফি মণ্ডল যে গানটি গেয়েছেন এটি আবার একেবারে অন্য ঘরানার, বাউল ঘরানার। তো এই গানটি ছিল খুবই ব্যতিক্রমী। তো আপনি হঠাৎ এই বাউল ঘরানার গানের প্রতি কেন আগ্রহী হলেন? সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই গানটি লিখেছিলাম আমি একদিন আমার নামাজের পর। হঠাৎ করে আমার মনে আসলো, আমরা তো সবাই এখানকার ক্ষণস্থায়ী জীবন, আজ আছে কাল নেই। তো আমরা নিজেকে বিচার করা উচিত, কারণ আমরা সব কিছু ছেড়ে একদিন শূন্য হাতে, খালি হাতে আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তাহলে কেন এত দ্বন্দ্ব আমাদের মধ্যে, কেন এত প্রাপ্তির জন্য ছোটা? এটা ছিল প্রেক্ষাপটে। গানটি লেখার পরে আমি বাউল শফি মণ্ডলের সাথে যোগাযোগ করি। উনি গানটি অসাধারণ গানটি করেছেন। গানটি যেমন মনের ঘরে আলো জেলে আয়না দিয়ে দেখো, ভালো মন্দের পার্থক্যটা ওজন করতে শেখো। মনের ঘরে আলো জেলে আয়না দিয়ে দেখো, ভালো মন্দের পার্থক্যটা পরখ করতে শেখো। মনের ঘরে আলো জেলে আয়না দিয়ে দেখো, ভালো মন্দের পার্থক্যটা পরখ করতে শেখো। জীবনটা কি নিজের করে, নিজের জন্যই সব। জীবনটা কি নিজের করেই, নিজের জন্য সব। পরের বেলায় দৃষ্টি ভ্রম, এটাই কি বাস্তব? হাইরে পরের বেলায় দৃষ্টি ভ্রম, এটাই কি বাস্তব? কেন এলাম এই ভুবনে, হিসাবটা কি জানো? মানদণ্ডের মাপকাঠিতে নিজের ওজন মানো। কেন এলাম এই ভুবনে, হিসাবটা কি জানো? মানদণ্ডের মাপকাঠিতে নিজের ওজন মানো। জীবনটা কি নিজের করে, নিজের জন্যই সব। জীবনটা কি নিজের করে, নিজের জন্যই সব। পরের বেলায় দৃষ্টি ভ্রম, এটাই কি বাস্তব? হাইরে পরের বেলায় দৃষ্টি ভ্রম, এটাই কি বাস্তব?
হাতেই যাবে অন্ধকারে একা ঘরে সঠিক বিচার পাবে জীবন তোর ডুবার সময় শূন্য হাতেই যাবে অন্ধকারে একা ঘরে সঠিক বিচার পাবে জীবনটা কি নিজের তরে নিজের জন্যই সব ও জীবনটা কি নিজের তরেই নিজের জন্যই সব পরের বেলায় দৃষ্টি ভ্রম এটাই কি বাস্তব হাইরে পরের বেলায় দৃষ্টি ভ্রম এটাই কি বাস্তব পরের বেলায় দৃষ্টি ভ্রম এটাই কি বাস্তব হাইরে পরের বেলায় দৃষ্টি ভ্রম এটাই কি বাস্তব। আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো ফারুক ভাই, আপনাকে আমি অনুরোধ করব আমাদের দর্শকদের জন্য আপনি যদি কিছু বলেন, বিশেষ করে এই যে আমাদের শত শত বর্ষব্যাপী লালিত বাংলা সংস্কৃতি, বাংলা গান, এই শুদ্ধ গানের প্রচার প্রসার সম্পর্কে আর আমাদের দর্শকদের বলবার মতো যদি আপনার কোনো কিছু থাকে। আমি আপনার প্রশ্নে যাওয়ার আগে আমি দর্শক শ্রোতার মাঝে আমার কৃতজ্ঞতাটুকু জানাতে চাচ্ছি। আমার সঙ্গীতের পথ চলায় দুই একজন গুণী ব্যক্তিত্ব আমাকে সাহায্য করেছেন। তাদের মধ্যে একজন এই প্রজন্মের মেধাবী তরুণ কম্পোজার সম্রাট আহমেদ। আমি শুধু গানটি লিখি গানটি ওর কাছে আমি পাঠিয়ে দিই, তারপর আমরা দুইজন মিলে আমরা টিউন কিভাবে ভালো হবে সেটা কথা বলে ও আমাকে ভীষণভাবে সাহায্য করে থাকে একজন। তাছাড়াও আরও দু একজন আমাদের সাথে কাজ করছেন, কম্পোজার পঙ্কজ, তারপরে জিএম রনি। তাদেরকে আমি সবার সামনে আমার কৃতজ্ঞতাটুকু প্রকাশ করতে চাচ্ছি। তাছাড়া ইউটিউবে আমার একটি চ্যানেল আছে যেটি এফএ মিউজিক নামে পরিচিত। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো ভালো গানগুলো যেগুলো আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আমি কাজ করছি আমাদের পাশে থাকবেন। কয়েকদিন আগে আমি আরেকটা চ্যানেল করেছি FA কারাওকে নামে, যাতে করে আমাদের ভালো লাগা সব গানগুলো একই প্ল্যাটফর্মে পাওয়া যায় কারাওকে ভার্সনে। আপনারা সেটা এই ভালো গানগুলো শুনবেন এবং বাসায় কিংবা কোনো অনুষ্ঠানে গানগুলো করবেন এই প্রত্যাশা। এখন আমি ফিরে আসছি আপনার উত্তরে। শুদ্ধ সঙ্গীত চর্চা বাংলার সংস্কৃতিকে ধারণ করার জন্য অতীব প্রয়োজন। তাই শুদ্ধ সঙ্গীত চর্চা শুধুমাত্র নোটেশন অনুশীলন নয়, বরং এটিকে অন্তর লালন করে শুদ্ধ চর্চার মাধ্যমে আমাদেরকে সামনে এগোতে হবে, যা আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের মাঝে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে। তাই শুদ্ধ সঙ্গীত চর্চা অবশ্যই খুবই দরকার এবং সেটি অন্তর লালন করতে হবে, তাহলে সম্ভব। সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, আর কৃতজ্ঞতা এনআরবি টেলিভিশনের প্রতি আপনার এই আস্থার জন্য। আমি যেতে যেতে এটাই বলবো যে আমাদের শত শত বছরের ঐতিহ্য, আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা গান আমাদের শেকড়। আমরা এই শেকড়টাকে শক্তভাবে ধরে রাখি। এই বাংলা গানকে ভালোবাসুন, অন্তরে ধারণ করুন, একে লালন করুন এবং একে বাহন করবার জন্য মনের দ্বার উন্মুক্ত রাখুন। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং বলছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন। যে যেখানেই থাকুন না কেন মন ভরে হাসুন, প্রাণ ভরে বাঁচুন। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি তাসমিনা।